নমস্কার। আজকে আমরা অবজেকশন নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো শুনে থাকবেন বা দেখে থাকবেন, এলআইসি পলিসি করাতে গেলে কাস্টমার জেনারেলি কিছু না কিছু অবজেকশন করেন। ঠিক আছে, আমি 2 বা 3টে এই ভিডিও বানাবো যেখানে আমি বেসিক কিছু অবজেকশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুরুতে আমি একটা উদাহরণ নিই। এই উদাহরণ নিয়ে আমি জিনিসটাকে শুরু করতে চাইছি। ধরে নিলাম একটা ফ্যামিলি আছে। ফ্যামিলি যিনি আর্নিং মেম্বার, যিনি ইনকাম করেন, তিনি একজন ভদ্রলোক মিস্টার এ। তার ওয়াইফ হচ্ছে মিসেস বি। ঠিক আছে, তিনি হাউস ওয়াইফ এবং জেনারেলি তাদের ধরে নিলাম তাদের 2টো সন্তান রয়েছে, সি আর ডি। ঠিক আছে, সি হচ্ছে মেল আর মানে সন বা ছেলে, আর মেয়ে হচ্ছে, আর ডি হচ্ছে মেয়ে। আর তর্কের খাতিরে ধরে নিলাম মিস্টার এর মা জীবিত রয়েছেন এবং মায়ের নাম হচ্ছে মিসেস ই। তিনি উইডো, তার হাজব্যান্ড জীবিত নেই। তো মোটামুটি যদি এজ নিয়ে আমরা আলোচনা করি, বয়স, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে যে ভদ্রমহিলার বয়স 59 বছর। ঠিক আছে, ভদ্রলোকের বয়স হয়তো 40 বা 39 বা 40। আচ্ছা, ভদ্রমহিলার বয়স হয়তো 34। ঠিক আছে, 34। চলো একটু ভুল হয়ে গেল, ভদ্রমহিলার বয়স 34। যে ছেলে রয়েছে তার বয়স আমি ধরে নিচ্ছি 10 বছর, আর মেয়ের বয়স 5 বছর। এইভাবে আমি ধরছি একটা ফ্যামিলি। তো এই ফ্যামিলিতে যখন আপনি পলিসি বিক্রি করতে যাবেন, তখন কিভাবে বিক্রি করবেন? জেনারেলি প্রথমেই আপনি ধরে নিন যে প্রত্যেকের কিছু না কিছু এলআইসি পলিসি আছে। বেশিরভাগ ফ্যামিলিতে আপনি এটাই পাবেন। ধরে নিন মায়ের একটা পলিসি রয়েছে, মিস্টার এর একটা পলিসি রয়েছে, মিসেস বি এরও একটা পলিসি রয়েছে, তার যে 2টো বাচ্চা, ছেলে ও মেয়ে, সবারই একটা করে পলিসি রয়েছে। এটা তর্কের খাতিরে ধরে নিন। তাহলে টোটাল পলিসি কত করে দাঁড়ালো? 5টা। আচ্ছা, মিস্টার এর যে মাদার বা মা, তার বয়স 59 বছর। তো আমি ধরে নিচ্ছি তিনি আজ থেকে প্রায় 15 বছর আগে তিনি একটা পলিসি করেছিলেন এবং সেটা চলছে, এবং হয়তো সেটা ধরে নিন আর 1 বছর পর ম্যাচুরিটি হবে, বা 16 বছরের পলিসি টার্ম ছিল এবং তার আর 1 বছর হয়ে গেলে পলিসিটার ম্যাচুরিটি হবে। সো এইখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজ থেকে 15 বছর আগে শুরু হওয়া পলিসির প্রিমিয়াম ছিল হয়তো 300 টাকা মান্থলি। ঠিক আছে, এখানে সব আমি মান্থলি লিখবো। হ্যাঁ, ঠিক আছে, 2000 শুনুন, আজ থেকে 15 বছর আগে মানে 2010 সালে উনি পলিসিটা শুরু করেছিলেন। মিস্টার এ আজ থেকে ধরে নিন 12 বছর আগে পেয়েছেন, চাকরি পেয়েছেন, এবং চাকরি করার পর তিনি একটা 2013-14 সালের দিকে তিনি একটা পলিসি করেছিলেন। আমি সাপোজ ধরে নিচ্ছি তার উপর যে পলিসিটা আছে তার মান্থলি প্রিমিয়াম 500 টাকা পার মান্থ। আচ্ছা, বিয়ে হওয়ার পর 2016 সালে বা 17 সালে ধরে নিলাম মিস্টার এর বিয়ে হয়েছে, এবং তার 2016 সালে বিয়ে হওয়ার পর 2017 সালে বা আজ থেকে প্রায় 8 বছর আগে তিনি তার ওয়াইফের উপর একটা পলিসি করেছিলেন। তার প্রিমিয়াম আমি ধরে নিলাম 800 টাকা। ঠিক আছে, সি এর উপর তার হয়তো 19 সালে তার বা 2015 সালে, আচ্ছা একটা যেটা ভুল হলো সেটা হচ্ছে যদি 2016 সালে বিয়ে হয়ে থাকে, তাহলে আমি এই যে বয়সটা এটা একটু কমিয়ে দিচ্ছি, এটা 8 বছর করে দিচ্ছি। এটা 5 বছর, এটা 8 বছর। ঠিক আছে, তো আজ থেকে 8 বছর আগে ভদ্রলোকের প্রথম পুত্র সন্তান হয়, এবং যে বছর হয় সেই বছরই তিনি একটা পলিসি করেছিলেন। আমি ধরে নিলাম 1000 টাকা তার পার মান্থ। আর তারপর তার 3 বছর পর ওনার একটা মেয়ে হয় এবং তার নামেও তিনি একটা পলিসি করেছেন, এবং আমি ধরে নিলাম সেটার প্রিমিয়াম হচ্ছে 1200 টাকা। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মোটামুটি প্রিমিয়ামের যে রেঞ্জ সেটা কিন্তু এই ধরনেরই থাকে। একটা কথা দেখবেন, যে পলিসি যত পুরনো তার প্রিমিয়াম তত কম।
তার মায়ের উপর যে পলিসিটা হয়েছিল দেখুন, সেটা অনেক বছর আগে, তার প্রিমিয়ামের মূল্য 300 টাকা। তারপর মিস্টার এ তার উপর পলিসি করেছিলেন, তার তার মূল্য হচ্ছে 500 রুপিস। তারপর এটা 800, এটা 1000, এটা 1200। তো আপনি যদি একটা রাফ ক্যালকুলেট করেন, তো টোটাল মিস্টার এ তার টোটাল যে প্রিমিয়াম দেন সেটা মোটামুটি 4000 টাকা পার মান্থ। ঠিক আছে, 4000 টাকা পার মান্থ। তার মানে আমি যদি ইয়ারলি হিসাব করি তো দেখুন ওই অ্যাপ্রক্সিমেটলি 50,000 পার ইয়ারের আশেপাশে হবে। ঠিক আছে, তো তো এমতো অবস্থায় এত যে এবার দেখুন, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এই টাকাটা একটা ইয়ারলি প্রিমিয়াম দেওয়া খুব কম বিষয় নয়। হ্যাঁ, 50,000 রুপিস ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়াম দেওয়া কিন্তু চারটিখানি বিষয় নয়। ঠিক আছে, তো আমাকে যদি এই ফ্যামিলিতে পলিসি বিক্রি করতে হয় তাহলে অবশ্যই, এবং তাহলে একটু মগজের ব্যবহার আমাদেরকে করতে হবে। এবং এই মিস্টার এর কাছে যদি আপনি গিয়ে বলেন যে আরেকটা পলিসি করুন, তাহলে তিনি অবশ্যই এই কথাটা বলবেন যে আমার যে টোটাল পলিসির সংখ্যা সেটা অনেক বেশি। ঠিক আছে, তো আমি এই এক্সাম্পলটা মুছবো না, চলুন মুছে দিই। তো যদি এখানে আপনাকে পলিসি করতে হয় তাহলে আপনার যে মগজ, যে ব্রেন, সেটাকে ইউজ করে আপনাকে কাস্টমারকে কনভিন্স করতে হবে। জেনারেলি এটা হচ্ছে নাম্বার 1 মানে কমপ্লেন বা বলতে পারেন অবজেকশন কাস্টমারের, যে টু মেনি পলিসিস আছে, আমার অনেকগুলো অলরেডি পলিসি আছে, তার প্রিমিয়াম দেওয়াই আমার পক্ষে কঠিন হচ্ছে, ফলে আমার পক্ষে আর নতুন করে পলিসি করা পসিবল না। আপনারা দেখবেন গিয়ে যে এখানে এটা হয় কিনা। তো তো ঠিক আছে, কোনো বিষয় না। তো আমরা এটাকে অবজেকশন হ্যান্ডেল করার চেষ্টা করব। তো দেখুন, প্রথমে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এই যে ফ্যামিলি রয়েছে সেখানে আর্নিং মেম্বার একজন, মিস্টার এ। তিনি কত টাকা প্রিমিয়াম দেন? তার বয়স মোটামুটি 40 বছর। তিনি 500 টাকা মান্থলি প্রিমিয়াম দেন। ঠিক আছে, মানে 6000 টাকা ইয়ারলি। 6000 টাকা ইয়ারলি প্রিমিয়াম মানে আমরা একটা আইডিয়া করতে পারি তার সাম অ্যাসিওর্ডের পরিমাণ মোটামুটি 1 লাখের আশেপাশে হবে। ডেথ ক্লেম যদি উনি আজকের দিনে করতে যান তাহলে এটা কোনোভাবে 1.5 লাখ থেকে 2 লাখের বেশি হতে পারে না। আজকের ডেটে যদি মিস্টার এর কোনো কারণে মৃত্যু হয় তাহলে তিনি মোটামুটি, যারা আমরা আন্দাজ করতে পারছি প্রিমিয়ামের অ্যামাউন্ট দেখে, যে উনি 2 লাখ টাকার বেশি, 1.5 থেকে 2 লাখের মধ্যে একটা, যদি টার্ম ইন্স্যুরেন্স না হয় তাহলে 1.5 থেকে 2 লাখের মধ্যে জীবন বিমা বা ডেথ ইন্স্যুরেন্স বা ডেথ ক্লেম উনি পাচ্ছেন। তো আমি মিস্টার একে এই কথাটা বলতে পারি যে দেখুন দাদা, আপনার উপর যে পলিসিটা রয়েছে তার ম্যাক্সিমাম ডেথ ক্লেম হচ্ছে 2 লাখ টাকা, এবং আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার, আপনি ছাড়া। তো ধরুন আপনার কোনো কারণে যদি আজকে আপনার ডেথ হয়ে যায়, তাহলে এই 2 লাখ টাকাতে কি আপনার ফ্যামিলির টোটাল খরচ নেক্সট 10 বছরের জন্য মেটানো সম্ভব? আপনার মায়ের ওষুধের খরচা রয়েছে, ওয়াইফের বেশি খরচাগুলো রয়েছে, মেয়ের বিয়ের খরচা রয়েছে, চিকিৎসার খরচা রয়েছে, তারপরে এডুকেশনের খরচা রয়েছে, স্কুলের কলেজের খরচা রয়েছে, তারপর ফ্যামিলি চালানো, খাওয়া দাওয়া, সবই, এসবের সমস্ত খরচা রয়েছে। তো আমি প্রথমেই যেটা একে গিয়ে বলবো যে আপনি এই কাস্টমারকে এইটা দিয়ে হিট করুন, কারণ একটা ইন্স্যুরেন্স পলিসির প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ডেথ ক্লেম দেওয়া। ডেথ ক্লেম মানে হচ্ছে ফ্যামিলিটার সিকিউরিটি। ঠিক আছে, কোনো ফ্যামিলি যে এত, হয়তো মিস্টার এ যে 50,000 টাকা ইয়ারলি প্রিমিয়াম দিচ্ছিল, সেই ফ্যামিলির 2 লাখ টাকায় কিচ্ছু হওয়ার কথা নয়। তার খরচা, তার খাবার খরচা, তার সমস্ত খরচা, চিকিৎসার খরচা, ছেলে মেয়ের পড়াশোনার খরচা, মেয়ের বিয়ের খরচা বা যাবতীয় যে খরচা রয়েছে
এটা 1.5-2 লাখ টাকায় মেটানো সম্ভব নয়। তো একটা ব্যক্তি যে ধরে নিন মিস্টার এ যে 4,000 টাকা ইএমআই দিচ্ছিল ইন্স্যুরেন্সকে, 4,000 টাকা পার মান্থ দিয়ে দিচ্ছিল, তার ইনকাম হচ্ছে আমি ধরলাম 40,000 টাকা। 40,000 টাকা ইনকাম উনি করছিলেন বলেই এই এত গোটা পলিসি 4,000 টাকা মান্থলি দিয়ে উনি চালাতে পারছিলেন, তাই না? তো যে ব্যক্তি 40,000 টাকা আয় রয়েছে তার মিনিমাম ইন্স্যুরেন্স অ্যামাউন্ট 10 গুণের উপর থাকা উচিত। 40 লাখের 10 গুণ হবে 4 লাখ। সেটাও কি সাফিসিয়েন্ট? সেটাও সাফিসিয়েন্ট নয়। তো এই ফ্যামিলিতে যদি আপনি দেখেন, তো আমি বলবো আরেকটু যদি ওপর দিকে আপনি নিয়ে যেতে পারেন, তো এখানে মোটামুটি আপনি মোটামুটি অ্যামাউন্ট ধরলে 10 লাখের কমে তো ইন্স্যুরেন্স থাকা উচিতই নয়। মানে এটা হচ্ছে 25 টাইমস তার মান্থলি ইনকামকে আপনি 25 দিয়ে গুণ করুন, বা ইয়ারলি ইনকাম যদি এটা হয়, ইয়ারলি ইনকাম ধরলাম ওনার কত হবে, 5 লাখ, ঠিক আছে? তো ইয়ারলি ইনকামকে মিনিমাম দ্বিগুণ বা 3 গুণ আপনি করুন। মানে 10 লাখ টাকা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে 10 লাখ টাকার নিচে তো মিনিমাম ইন্স্যুরেন্স থাকার উচিতই নয়, ঠিক আছে? কারণ ইভেন 10 লাখ টাকাটাও কম, আজকালকার যা খরচা, 10 লাখ টাকা দিয়েও তাদের ফ্যামিলির বেসিক নিডটা মিটবে না। হ্যাঁ, যে খরচা সেই খরচা মিটবে না, ঠিক আছে? তো এইটা দিয়ে আপনি কাস্টমারকে ফার্স্ট হিট করতে পারেন। দেখুন, তারপর আপনার কাছে কি হাতিয়ার রয়েছে? দ্বিতীয় হাতিয়ার হচ্ছে, আমি এখানে বলেছি মায়ের বয়স হচ্ছে 59 এবং নেক্সট ইয়ারে গিয়ে তার পলিসিটা ম্যাচিওর হবে। তো একটা জায়গা ফাঁকা রয়েছে, আপনি এটা বলতে পারেন যে যদি 60 হয়ে যায় সেক্ষেত্রে পলিসি আর হবে না, আর হলেও প্রিমিয়াম অনেক বেশি লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি বলুন যে আপনার মায়ের নামে যদি ফার্স্ট ইয়ারটা ওয়ার্ক না করে, প্রথম যে আমি এটা বললাম সেটা আপনার কাজ না করে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে 60 হলে আপনার মা নেক্সট ইয়ারে বয়স হবে 60, তো আপনি 60-তে না গিয়ে 59-এর মধ্যে, 60 হলে আর পলিসি হবে না বা হওয়া খুব কঠিন, তো আপনি এই বছরই আপনার লাস্ট চান্স রয়েছে, তো আপনি একটা মায়ের নামে পলিসি করে রাখতে পারেন। এটা সেকেন্ড। থার্ড হিসেবে কি হচ্ছে? থার্ড হচ্ছে, আমি এখানে মেয়ের এজ দেখিয়েছি 5, আমি ধরে নিলাম 25-এ গিয়ে হবে আপনার ম্যারেজ হবে, কারণ মেয়ের বিয়ে নিয়ে একটা সবাই চিন্তায় থাকে, ঠিক আছে? তো মেয়ের উপর যে ইন্স্যুরেন্সটা ছিল সেটা হচ্ছে 1200 টাকা পার মান্থ। আপনি বলতে পারেন যে এই টাকাটা 15 বছর বা 17 বছর পর বা 20 বছর পর ম্যাচিওর হলে 4-5 লাখ টাকার বেশি উঠবে না। তো সেই সময় 20 বছর পর অন্তত 15 লাখ টাকা না খরচা করলে মেয়ের বিয়ে হওয়া সম্ভব না। তো সেভিংসের জন্য আপনি এটা করে রাখতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে পিডাব্লিউবি রাইডার বলে আছে, রাইডারের যে ভিডিওটা আমি বানিয়েছি সেখানে বিস্তারিত রয়েছে। যদি আপনার কোনো কারণে ডেথ হয়, তাহলে যদি এই রাইডারটা নিয়ে আপনি মেয়ের নামে কোনো পলিসি করেন, তাহলে আপনার ডেথ হলে সেক্ষেত্রে এলআইসি তার নিজের পকেট থেকে পলিসির টাকা দেবে, ঠিক আছে? তো এইটা রাইডারটা বলে বা মেয়ের বিয়ের খরচার যে মানে মোটামুটি হিসাব, সেটা বলে আপনি কিন্তু এই পলিসিটাকে সেল করতে পারেন, ঠিক আছে? এবার আগের যে এক্সাম্পলটা আমি দিলাম, আমি এখানে বলেছিলাম মায়ের বয়স 59, অনেক ক্ষেত্রে সেটা 59 নাও হতে পারে, ধরুন কারোর বয়স 63 হলো। মায়ের বয়সে সবসময় 59 হবে তার কোনো মানে নেই, 63 হতে পারলো। তো আমি 63-তে যেটা হয় যে এককালীন ফিক্সড ডিপোজিট করা যায়, মানে ফিক্সড যেটা অ্যানুইটি নিয়েছে, মানে একটা টাকা ফিক্সড করে দিয়ে আপনি বছর পর বছর পাচ্ছেন, পেনশন পাবেন। সেই পলিসিগুলো 60-র পরে জেনারেলি হয়, যে একটা টাকা আপনি ফিক্সড করে দিলেন এবং ওই ফিক্সডের থেকে আপনাকে ইন্টারেস্ট সহ একটা টাকা পেনশন হিসেবে দেবে। তো এই পলিসিটাও আপনি সেল করতে পারেন যদি তার এজ অলরেডি 60 হয়ে যায়, ঠিক আছে? আর যদি 61 বা 60-র একটু বেশি হয়, সেক্ষেত্রে ডেট ব্যাক করেও আপনি অন্য পলিসি করিয়ে দিতে পারেন। সেটা ডিপেন্ড করছে কত বয়স কি আগে আদৌ হবে কিনা সেটাও দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি ওয়াইফের যে দিয়েছি সেটা হচ্ছে 34,
মনে রাখবেন প্রত্যেক 5 বছরে ইন্টারভ্যালে মানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এইগুলোতে প্রিমিয়াম বাড়ে যে কোনো পলিসিতে। তো নেক্সট ইয়ার উনি 35 হয়ে যাবেন। তো এখানেও একটা বলার আপনার চান্স রয়েছে যে নেক্সট ইয়ার আপনার ওয়াইফের বয়স হয়ে যাবে 35, তো আপনি একটা পলিসি করে রাখতে পারেন। কারণ এর পরবর্তীকালে করলে টাকাও বেশি লাগবে, ম্যাচুরিটি আপনি কম পাবেন। তো এখানেও একটা সুযোগ রয়েছে। আর একটা যেটা রয়েছে ছেলে রয়েছে, ছেলের বয়স আমি ধরুন বোধ 8 বছর। তো ছেলের এডুকেশনের জন্য আপনি ছোট্ট একটা টার্ম নিয়ে পলিসি করে নিতে পারেন। হ্যাঁ, 18 বছর বা 20 বছর, বা ছেলে যদি ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ম্যানেজমেন্টে পড়ে, তাহলে একটা ভালো টাকা আপনার লাগবে। সেই ছেলের নামে যে আপনি 1000 টাকার করেছেন, সেটাতে 3 থেকে 5 লাখ টাকার বেশি ম্যাচুরিটি আপনাকে দেবে না। তো 5 লাখ টাকায় সেই সময় আর কিছুই হবে না। তো আপনি ছোট হোক বড় হোক আর একটা পলিসি ছেলের নামে পিডাব্লিউবি রাইডার দিয়ে করে নিতে পারেন। হ্যাঁ, পিডাব্লিউবি রাইডার দিয়ে করে নিতে পারেন। তো আপনার কাছে বলার সুযোগ রয়েছে, ঠিক আছে? তো এইটা আপনার কাছে হাতিয়ার রয়েছে। বাকি হাতিয়ারগুলো আমরা দেখব। চলুন, আর একটা যেটা বিষয় হচ্ছে যে উদ্দেশ্য। দেখুন একজন ব্যক্তির নামে অনেকগুলো পলিসি থাকতে পারে। আমি এখানে পার ব্যক্তির উপর একটা করে পলিসি বলেছি। এটা হতে পারে যে একজনের ব্যক্তির নামে 4টে পলিসি হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে কি ইন্স্যুরেন্স বেচা সম্ভব নয়? সেক্ষেত্রেও বেচা সম্ভব। ডিফিকাল্ট আমি মানছি, কঠিন মানছি, অসম্ভব নয়। ধরুন আমি একটা এক্সাম্পল নিচ্ছি। একজন ব্যক্তি ধরুন সুগারের পেশেন্ট, সুগার আছে, তার থাইরয়েড আছে, তার ধরুন অন্য কোনো একটা রোগ আছে, আর্থারাইটিস আছে বা কিছু আছে। তো 3টে রোগের মেডিসিন উনি খান রেগুলার। বিপি আছে, ঠিক আছে, তিনি খান। এরপরে তার হাত ভাঙলো, এরপরে তার কি হলো, হাতটা ভাঙলো বা পা ভাঙলো। এবার ডাক্তারটাকে ক্যালসিয়ামের ওষুধ দিল, ভিটামিন D3 ওষুধ দিল। এবার উনি যদি বলেন আমি তো ওষুধ খাই আর আমাকে ওষুধ দেওয়ার দরকার নেই, তাহলে কি তার চিকিৎসাটা সম্পূর্ণ হবে? সম্পূর্ণ হবে না। কারণ এই ওষুধগুলোর উদ্দেশ্য আলাদা, একটা সুগারের জন্য, একটা থাইরয়েডের জন্য, একটা ব্লাডের জন্য, বা ঠিক আছে। কিন্তু হাড় ভাঙা বা হাড় রিপেয়ারের জন্য যে ওষুধটা দেওয়া হয়, সেটা কিন্তু তাকে নতুন করে দেওয়া হচ্ছে। আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, একটা ব্যক্তির নামে যদি 10টা পলিসিও থাকে, জেনারেলি পলিসি কত রকমের হয়? পলিসি এন্ডোমেন্ট পলিসি হয়, যেটা আপনাকে ম্যাচুরিটিও দেবে প্লাস আপনার জীবন বিমাও দেবে। পেনশন পলিসি হয়, মানি ব্যাক পলিসি হয়, হ্যাঁ, টার্ম ইন্স্যুরেন্স হয়, যেখানে শুধু মূল্য টাকা, জেনারেলি ম্যাচুরিটি অ্যামাউন্ট ওরা দেয় না, ঠিক আছে? তো পলিসি তো অনেক রকমের আছে। প্রথমত পলিসিগুলো আপনারা ডিটেলসে জানুন, এবং সেই যে 4টে পলিসি তার কাস্টমারের রয়েছে, সেই পলিসিগুলোকে ভালোভাবে পড়ুন। কি কি পলিসি রয়েছে, কী রকম, কোন পলিসিটা তার নেই, কারণ প্রত্যেক পলিসির উদ্দেশ্য আলাদা। এবার সেটাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে পলিসিগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা আপনার হাতে রয়েছে, সেটা হচ্ছে পুরনো ভার্সেস নতুন পলিসি। সেটা আমি বলবো। ধরুন এই একজন ব্যক্তি রয়েছে, তার নামে 3টে বা 4টে পলিসি রয়েছে। কোনো পলিসিটা 10 বছরের পুরনো, কোনোটা 12 বছরের, কোনোটা 6 বছরের, কোনোটা 4 বছর। একটা যেটা যে ডিফারেন্স আপনি যদি দেখেন, যে আগেকার যে পলিসিগুলো LIC ছিল, সেগুলো সবই তার যে ইন্টারেস্ট আপনাকে দেওয়া হতো, সেটা ওই 4 থেকে 6%-এর বেশি না। খুব বেশি হলে সেটা 5-6 যেত। জেনারেলি ইন্টারেস্ট আপনি দেখবেন ওই 3 থেকে 4.5-এর মধ্যে, 3 থেকে 4.5-এর মধ্যে এই পুরোনো পলিসিগুলো। নতুনগুলো মেবি বেশি হতে পারে। এবার মানুষ কি যেটা আধুনিক হয় সেটাই নেয়। কারোর বা আগে দেখবেন অনেকের বাড়িতে ছিল রেডিওতে শুনতো গান, তারপরে সেই রেডিওটা ভালো আছে, চলছে, তাহলেও যখন টিভি এলো, তখন মানুষ নতুন টিভি কিনলো, টিভিটা চলছে। তারপর আস্তে আস্তে এখন তোমরা ট্যাব, ফোন, কম্পিউটার উঠছে। টিভি ভালো আছে, বাড়িতে 2টো টিভি আছে, দুটোই ভালো চলছে, তারপরেও মানুষ কিন্তু
আধুনিকতার জন্য, এক্সট্রা সুবিধার জন্য ফোন কিনছে, ল্যাপটপ কিনছে, ট্যাব কিনছে, ট্যাবলেট কিনছে, বিভিন্ন রকম কিনছে। তো একটা হতে পারে যে কম ইন্টারেস্ট রেট দেওয়ার জন্য আপনি কাস্টমারকে বলতে পারেন যে আপনি যে পলিসিগুলো করছেন, পলিসিগুলো চালাচ্ছেন, তাদের ইন্টারেস্ট রেট অনেক কম। আমি যে ইন্টারেস্ট রেটের পলিসি আপনাকে দেবো তার ইন্টারেস্ট রেট ডবল, দ্বিগুণের কাছাকাছি। এবার কোন পলিসিতে কী ইন্টারেস্ট দেয় সেটা আপনাকে মোটামুটি আগে জানতে হবে, নাহলে আপনি এই কথাটা গিয়ে বলতে পারবেন না। তো কাস্টমারকে আপনি বলতে পারেন যে আপনার যদি পলিসি মোটামুটি 3 থেকে 5 বছর চালানো হয়ে গিয়ে থাকে, তাহলে এই পলিসিটা আপনি স্টপ করতে পারেন, কারণ করলে লস কিছু নেই। আনুপাতিক হারে যেটা আপনাকে দেওয়ার, সারেন্ডার করে তুলে নিলে হবে না, ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করতে হবে। আমি একটা জিনিসটা ক্লিয়ার করে দিই। ধরুন 15 বছরের একটা পলিসি, 15 বছরের একটা পলিসি আপনি 5 বছর করে যদি এটাকে স্টপ করে দেন, বেশিরভাগ পলিসিতে কোনো লস নেই, বেশিরভাগ পলিসিতে কোনো লস নেই। এই যে 5 ইয়ার্সের মধ্যে আপনি স্টপ করে দিলেন, যেটুকু প্রিমিয়াম আপনার জমা হয়েছে তার উপর ইন্টারেস্ট যা দেওয়ার তারা দিয়ে ম্যাচুরিটির সময় ম্যাচুরিটি হয়ে যাবে। 15 বছর দিলে হয়তো 15 লাখ পেতেন, সেই আনুপাতিক হারে 5 বছর দেওয়ার জন্য 5 লাখ আসবে। লস কিছু নেই যে আমি 5 বছর দিলেন বলে আমার কিছু টাকা করে নেওয়া হবে, বা আপনি 15 বছর চালালে কিছু এক্সট্রা দেওয়া হতো, এরকম কোনো গল্প বেশিরভাগ পলিসিতেই নেই। ঠিক আছে, থাকলেও কয়েকটা পলিসিতে সেটাকে একটা বোনাস বলে, সেটা কনসেপ্টে আমি যাচ্ছি না। বেশিরভাগ যে পলিসিগুলো মোটামুটি 6-7 বছরের পুরনো, সেই পলিসিগুলোতে। তো আপনি কাস্টমারকে বলতে পারেন যে আপনি আপনার বাড়িতে ভালো রেডিও থাকা সত্ত্বেও আপনি টিভি নিয়েছেন, টিভি ভালো থাকা সত্ত্বেও ফোন নিয়েছেন, ফোন ভালো থাকা সত্ত্বেও কম্পিউটার নিয়েছেন। তো আপনার কাছে এই যে যত আধুনিক হচ্ছে দুনিয়া, তত আধুনিক যন্ত্রপাতি, আধুনিক পলিসি, আধুনিক ইয়েতে মানুষ যাচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি যদি মোটামুটি 5 বছর হয়ে থাকে তাহলে পলিসি স্টপ করতে পারেন। কারণ আমি এই যে পলিসিগুলো আপনি করতেন, সেখানে যে টাকাটা আপনি দিতেন সেটা নতুন পলিসিতে দিন, নিউ পলিসিগুলোতে দিন, যাতে আপনার ইন্টারেস্ট রেটটাকে আমি 7 থেকে 10%-এর আশেপাশে নিয়ে যেতে পারি। এই 3%, 4% পলিসি টেনে লাভ নয়। ডেথ ক্লেমও আপনি অনেক বেশি আপনার পাওয়ার কথা, এখানে ডেথ ক্লেমও পরিমাণ অনেক কম, এখানে অনেক বেশি ইন্টারেস্ট যেটা আপনি পাবেন সেটা অনেক বেশি। তো আপনি সেগুলোকে স্টপ করে, আপনি এবার স্টপ করে দেওয়া মানে কোনো লস কিছু না। আপনি পলিসি সারেন্ডার করা দরকার নেই, যেভাবে আছে সেইভাবেই থাকুক। ওই একটা কাজ করুন, সেগুলো যখন ম্যাচুরিটি হবে তখন আপনি সেগুলো ম্যাচুরিটি নেবেন। ঠিক আছে, এবং ওটাকে স্টপ করে আপনি নতুন পলিসি দিকে আসতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা জিনিস যেটা আমি বললাম, পারপাস, উদ্দেশ্য কী। যার পেনশন পলিসি নেই তাকে পেনশন পলিসি দেন, যার মানি ব্যাগ পলিসি নেই তাকে মানি ব্যাগ পলিসি দিন। ঠিক আছে, যার অন্য টার্ম ইন্স্যুরেন্স নেই, টার্ম ইন্স্যুরেন্স পলিসি দিন। এবার যার আরও যে অনেক যে পলিসিগুলো আছে, সেই পলিসিগুলো সম্পর্কে আপনাকে কিন্তু জানতে হবে। জানলে কোন কাস্টমারের কোন পলিসিটা পছন্দ হতে পারে, কার কোনটা করা নেই, কে কোনটাতে ইন্টারেস্ট দেখাতে পারে, তার ফ্যামিলিতে কীরকম মেম্বার, কার কী প্রয়োজন রয়েছে, এগুলো আপনাকে কাস্টমারের কাছে যাওয়ার আগে পড়াশোনা করে যেতে হবে, প্ল্যান করে যেতে হবে। আর যদি আপনি প্ল্যান করে না যান, পলিসি সম্পূর্ণ ভালোভাবে না জেনে যান, তো আপনার পলিসি বিক্রি হওয়া কঠিন। এখন যেটা চলছে সেটা ইউলিপ পলিসি বলছে। সেই ইউলিপ পলিসি নিবেশ প্লাস, ইন্ডেক্স প্লাস, পেনশন প্লাস, এগুলো নিয়েও পড়াশোনা করুন। হ্যাঁ, অনেকজন মিউচুয়াল ফান্ড করে। তো মিউচুয়াল ফান্ডের মতনই এই পলিসিগুলো মিউচুয়াল ফান্ডের মতনই। মিউচুয়াল ফান্ড যা রিটার্ন দেয় তার থেকে অনেক বেশি রিটার্ন এগুলোতে দেয়, কিন্তু মানুষ জানে না, অনেক মানুষ জানে না এগুলোকে আপনাকে অ্যাওয়ার করতে হবে। আপনাকে প্রথমে নিজে পড়াশোনা করতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে, তারপর কাস্টমারের কাছে গিয়ে কনফিডেন্সের সাথে এগুলো বলতে হবে। আপনি যদি বলতে পারেন, কনভিন্স করতে পারেন 1 দিন 2 দিন 3 দিন, তাহলে পলিসি হবেই হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস যেটা অনেক সময় কাস্টমার বলেন যে পার্টিকুলার জায়গায় ইন্টারেস্ট অনেক বেশি। সাপোজ ধরুন আপনার পোস্ট অফিসে আপনার ইন্টারেস্ট নাকি অনেক বেশি। আবার অনেকজন বলে
যে মিউচুয়াল ফান্ডে রিটার্ন অনেক বেশি। আবার অনেকজন বলে যে আমি ওটা জমি কিনবো বা আমি ল্যান্ডে ইনভেস্ট করব, গোল্ডে করব। এই যে 1 বাই 1 আসি। প্রথমে আছি পোস্ট অফিস। চলুন পোস্ট অফিসে দেখা যাক। পোস্ট অফিসও একটা সরকারি সংস্থা এবং এখানেও টাকা রাখাটা কিছু অন্যায় নয়। কাস্টমারকে আমি এনকারেজই করবেন যে আপনি গিয়ে পোস্ট অফিসে রাখতে পারেন। আপনার যদি টাকা থাকে তো আপনি কিছু টাকা পোস্ট অফিসে রাখুন। পোস্ট অফিসের সাথে পোস্ট অফিসে রাখলে এলআইসিতে রাখা যাবে না, এলআইসিতে রাখলে পোস্ট অফিসে রাখা যাবে না, এটা কোথাও লেখা নেই। আপনার কাছে দুটো অপশানই রয়েছে, দুটো রাখুন। এবার বিষয়টা হচ্ছে কিছু কিছু আছে যেমন সুকন্যা বা এসএসএস স্কিমে 8.2%-এর আশেপাশে ইন্টারেস্ট দেয়। কাস্টমার আপনাকে প্রশ্ন করতে পারে আমি এখান থেকে 8.2 পাচ্ছি, এলআইসি থেকে আমার কি পাওয়ার আছে বা কত পার্সেন্ট আমি পাবো সেটা আমাকে বলুন। যদি আমি 8.2 এর কম পাই তাহলে আমি এলআইসিতে পলিসি করবো না। প্রথমে এলআইসি তো এরকম পলিসি আছে যেটা আপনাকে 8 থেকে 10% ইন্টারেস্ট রেট দিতে পারে। হ্যাঁ, একটা এক্সাম্পল হচ্ছে 912। আমার প্ল্যানের ভিডিও রয়েছে, 912 প্ল্যানটাকে ভালোভাবে পড়াশোনা করুন। এখানে দেখুন 8 থেকে 10% ইন্টারেস্ট রয়েছে। সঙ্গে সঙ্গে যেটা আপনাকে এক্সট্রা দেবে সেটা হচ্ছে জীবন বীমা, ডেথ ক্লেম। এটা কিন্তু কোনো পোস্ট অফিস আপনাকে দিতে পারবে না। ঠিক আছে, এই দুটো বুঝলেন? তাই এই দুটো ভালোভাবে পড়াশোনা করুন। আর এলআইসিতে রাখলে পোস্ট অফিসে রাখা যাবে না, পোস্ট অফিসে রাখলে এলআইসিতে রাখা যাবে না। দুটো আলাদা উদ্দেশ্য রাখে মানুষ। এতে আলাদা উদ্দেশ্য রাখে, এখানে আলাদা উদ্দেশ্য রাখে। ঠিক আছে, আরেকটা জিনিস, পোস্ট অফিস এলআইসিতে চাইলে আপনি 20 বছরের জন্য পলিসি করতে পারেন, 20, 25, 30 করতে পারেন। পোস্ট অফিসে জেনারেলি যে টার্মটা হয় সেটা কম হয়, 5, 7, 10। ঠিক আছে, এবার ধরুন কোনো একজন ব্যক্তি আজকের ডেটে একটা পলিসি করেছে এবং সে পলিসি টার্ম নিয়েছে 25 বছর, এবং সে এমন একটা পলিসি করেছে যাতে ইন্টারেস্ট রেট 9%, আমি জাস্ট ধরছি। ঠিক আছে, তো সে 25 বছর ধরেই কিন্তু সে 9% পেয়ে যাবে। ব্যাংকের ইন্টারেস্ট কমুক, বাড়ুক, মার্কেটে পোস্ট অফিস থাকুক না থাকুক, 8% টু দিক আর না দিক, এই থ্রু আউট এই 25 বছর ধরে সে 9% করে পেয়ে যেতেই থাকবে, এবং এর সাথে ডেথ ক্লেমটাও 25 বছর ধরে সে পাবে। তো এলআইসি করে নেওয়া মানে এই 25 বছর ধরে সেই ইন্টারেস্ট রেটটাকে লক করে দেওয়া। আপনি দেখুন না, প্রত্যেক দিনের সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারেস্ট রেট কমছে। 2011-12 সালে ব্যাংক দিত 9%, 10%, 11%, 12%। এখন সেটা 6, 7, 8 এসছে। এসবিআই সেভিংসে দেয় 2%, 3%, তারও কম। তো আপনি এলআইসি পলিসি করছেন মানে নেক্সট 25 বছর ধরে আপনার ইন্টারেস্ট রেটটাকে আপনি লক করে নিচ্ছেন। এই ইন্টারেস্ট থেকে আর কমবে না। আমি 25 বছর ধরে যে টাকাটা এলআইসিতে রাখবো সেই টাকাটার উপর 9% 25 বছর ধরে এলআইসি দিতে থাকবে, কোথাও কমবে না, কোথাও বাড়বে না। মার্কেটের সাথে কোনো সম্পর্ক নেই। একবার পলিসি করে নেওয়া মানে যে ইন্টারেস্ট রেটে আপনি পলিসি করেছেন সেই ইন্টারেস্ট রেটটা তত বছর ধরে যতদিন পলিসি চলবে ততদিন আপনাকে এলআইসি দিতে থাকবে। মার্কেটে সেটা 0 হয়ে যাক, 0 হয়ে যাক, মাইনাসে চলে যাক, কিচ্ছু ম্যাটার করে না। তো কাস্টমারকে আপনি এটাও বলতে পারেন যে লং টার্মে যদি আপনি 9%, 10% পেতে চান 20 বছর ধরে, 25 বছর ধরে, 30 বছর ধরে, তাহলে আপনাকে এলআইসি পলিসি করতে হবে। 5 ইয়ার্স, 7 ইয়ার্সের তো ব্যাংকও করে। ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট সেটা ম্যাক্সিমাম 5 ইয়ার্সে হয়। পোস্ট অফিসও ওরকম করে 5 ইয়ার্স, 7 ইয়ার্সে। তো ম্যাক্সিমাম যেটা আপনার যদি আপনি এই এত বড় ইন্টারেস্ট রেট, এত ভালো ইন্টারেস্ট 8%, 9%, 10%, এটা যদি সারা জীবন পেতে চান তাহলে বা আপনি অনেকটা বেশি সময়ের জন্য যদি পেতে চান তাহলে আপনাকে এলআইসি পলিসি, একটা বড় টার্মের এলআইসি পলিসি আপনাকে করতে হবে। তো এটা একটা বিষয়। ঠিক আছে, আর একটা কী ছিল, ব্যাংকটা আমি এখানে করে দিলাম, তো ব্যাংকটা নিয়ে আলাদা করে কিছু বলছি না, একই সেম জিনিস। আর একটা হচ্ছে ল্যান্ড বা গোল্ড। ল্যান্ড বা গোল্ড দেখুন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর আমরা যেটা বিক্রি করবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স জিনিসটা কি একটু বুঝুন। HLV বলে একটা জিনিস হয়, হিউম্যান লাইফ ভ্যালু। ধরুন 40 বছর বয়সী একজন ভদ্রলোক প্রতি বছর 10 লাখ টাকা কামায়। সে একটা চাকরি করছে মানে সে নেক্সট 20 বছর চাকরি
করবে এবং প্রতি বছর মিনিমাম 10 লাখ টাকা করে কামাবে। স্যালারি বাড়ার কথা আমি আপাতত ধরছি না, তাহলে সে নেক্সট 20 বছরে আরও 2 কোটি টাকা ইনকাম করতো। নেক্সট 20 বছরে মিনিমাম 2 কোটি টাকা সে ইনকাম করতো। যদি আজকের দিনে সেই ব্যক্তির ডেথ হয়ে যায়, তাহলে এই 2 কোটি টাকা ইনকাম করা থেকে ফ্যামিলিটা কি হলো, এই 2 কোটি টাকা তার ইনকাম আর হলো না। এই যে কনসেপ্টটাকে, এটাকে বলে হিউম্যান লাইফ ভ্যালু। মানুষের জীবন না থাকলে, মানুষটা জীবিত থাকলে কি ইনকাম করতো, আর আজকের দিনে ডেথ হয়ে যাওয়ার জন্য তার কি লস হলো, এটাকে হিউম্যান লাইফ ভ্যালু। বাকি এইটাকে, এই লসটাকে কম করানোর জন্য ইন্স্যুরেন্স। আর বাকি আপনি যেটা গোল্ড ল্যান্ডে বলছেন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যে টাকাটা আপনার কাছে অলরেডি আছে, সেই টাকাটাকে আপনি ল্যান্ডে লাগাচ্ছেন, গোল্ডে লাগাচ্ছেন, বা অন্য কোথাও লাগাচ্ছেন, এমএফ করছেন, মিউচুয়াল ফান্ড করছেন, এসব করছেন। কিন্তু আপনি যে টাকাটা ইনকাম করেননি এখনো, বা জীবিত থাকলে করবেন, সেই টাকাটা ভরপাই কোনদিন এখানে ইনভেস্ট করে হতে পারে না। কারণ যেটা আপনি ইনভেস্ট করছেন, সেটা তো অলরেডি আপনার ইনকাম করা। জীবিত থাকলে আপনি আরও ইনকাম করবেন, ঠিক আছে? তাহলে সেটার জন্য ইন্স্যুরেন্স। ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স কখনো এক জিনিস নয়, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আমি এটা নিয়ে আর বেশি বলবো না। তো বেসিক কিছু অবজেকশন আমি কভার করলাম। নেক্সট যখন আমি এই পার্ট বানাবো, 2 বা 3টে হয়তো পার্ট হবে, তখন আমি বাকি যে অবজেকশনগুলো আপনাদের আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো।